আমি আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো। অনির্বাণ আপনার হাত তোলা দেখেছি, আমি আসবো আপনার কাছে, সুযোগ দেবো। অনির্বাণ চৌধুরী এখনো পর্যন্ত এ রাজ্যের সবকটি রাজনৈতিক দল তারা এই ঘটনার বিচার চেয়েছে। এর মধ্যে সত্যি কোনো ইতর বিশেষ নেই, সবই একই রকম, মানে আপনারাও চাইছেন, কংগ্রেসও চাইছে। আমার প্রশ্নটা খুব সোজা, আমি সুমনবাবুকে যে প্রশ্নটা শেষ করেছি ওটাই আপনাকে করছি শুরুতে। এই বিচারটা পাওয়া যাবে কিভাবে, বাস্তব পথটা? তৃণমূলও চেয়েছে, নির্মলবাবু স্মরণ করে দিলেন। হ্যাঁ অনির্বাণবাবু প্লিজ। আচ্ছা, আইনজীবী অনির্বাণ যেটা অন্য রাজ্যের সঙ্গে একটা কম্পারেটিভ বিষয়টা আনছিল, আমি ওকে একটু স্মরণ করিয়ে দিই। একটা বাংলা ভাষায় প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরের শিখাও। নিজের রাজ্যে যে প্রতিদিন ক্রাইম কালচার এবং রেপিসিয়াস কালচারকে ম্যানুফ্যাকচার করছে, আগে তার সমালোচনাটা অনির্বাণকে করতে বলবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ঘটনার পরে এর আগে নির্মলতা বললেন যে নিজেদের অপরাধকে ঢাকার জন্য জাস্টিস চাই, এই বলে নাটক করতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো নাটক। এবং এই যে বিধানসভায় বারবার বলছেন যে ফাঁসি দেওয়ার বিল আনবো, এইটা তো একদম মানে কি মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। কারণ এটা খুব যুক্তি বলে, সংবিধান বলে, ভারতের সংবিধান বলতে একটা বিষয় আছে। আপনি যদি সংবিধানটা দেখেন, সেখানে দেখবেন লিস্ট 1 এন্ট্রি 2 তে সংবিধানে বলছে যে অপরাধমূলক কাজের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে পার্লামেন্ট, আর জনশৃঙ্খলা বা পাবলিক অর্ডার এই রক্ষায় আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে বিধানসভার হাতে। কিন্তু সেই আইনে মৃত্যুদণ্ড রাখার কোনো ক্ষমতা এই বিধানসভার হাতে নেই। সুতরাং এটা চেষ্টা হয়েছিল 2019 সালে অন্ধ্রপ্রদেশ সরকার এবং 2021 সালে মহারাষ্ট্র সরকার এই ফাঁসির বিল এনেছিলেন, কিন্তু সেই ফাঁসির বিলটা বিল হয়ে পড়ে আছে, সেটা আইনে পরিণত হয়নি। এ নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় আছে, দুটো, 1957 সালের একটা রায় এবং 1983 সালের একটা রায়। সুতরাং সেই রায়ে আমি ডিটেলে যাচ্ছি না। সুতরাং এই যে বলছেন ফাঁসির বিল আনবো, ওটাকে আইনে পরিণত করবো, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং এটা আরো একটা নাটক এবং আর সংবিধানের সঙ্গে একটা চিটিং, প্রতারণা। উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ভারতবর্ষের সংবিধানকে চিট করছেন, মানুষকে চিট করছেন। উনি যদি কমিটেড টু দ্য পিপল হন, উনি যদি জাস্টিস দেওয়ার ক্ষেত্রে কমিটেড হন, তাহলে উনি প্রথম থেকেই কমিটেড হতে পারতেন। এইসব মিথ্যার আশ্রয় কেন নিতে হচ্ছে? এটা প্রথম কথা। 2 নম্বর যেটা হচ্ছে, আজকে ডাক্তারবাবুরা ওই প্রতীকী মেরুদণ্ড পুলিশকে দিতে গেছে, তো তার মানে কি পুলিশের মেরুদণ্ডটা নেই? মুখ্যমন্ত্রীর পেয়ারের বিনীত গোয়েলের মেরুদণ্ডটা নেই, তাহলে মেরুদণ্ডটা গেল? মেরুদণ্ডটা জমা হয়ে আছে যার কাছে। বিনীত গোয়েল অন্যতম লক্ষ্য, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ওই বিনীত গোয়েলের মেরুদণ্ড বা কলকাতা পুলিশের মেরুদণ্ড যার কাছে জমা হয়ে আছে সে। ওই যে নবান্নে বসে সমস্ত ব্লুপ্রিন্টটা, আমি আগের দিনও বলেছি, আজও বলছি, যে নির্মলতা বললেন না যে গন্ডিবদ্ধ জীব চান শাসক, তো গন্ডিবদ্ধ জীবটা কেন চান? নিজের কোন ভেস্টেড ইন্টারেস্টকে চরিতার্থ করতে হবে, সেজন্য এইরকম পোষা কুকুরদের দরকার হয়। তাই জন্য এই বিনীত গোয়েলের মতো পোষা কুকুরদেরকে রেখে দিয়েছেন, যারা প্রথম থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। যদি তিনি পাবলিকের প্রতি কমিটেড হতেন, তাহলে তিনি প্রথম দিন বিনীত গোয়েলকে বলতেন যে আত্মহত্যার তত্ত্বটা কেন চালানো হয়েছিল, কেন বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হলো, কেন 7 তারিখ। আমি একমত, কারণ রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর, দুর্ভাগ্যজনক মৃত্যুর পর, যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা পরবর্তীকালে মৃত্যুই প্রমাণিত হয়েছে, সেটা কোনোভাবেই আর হত্যার ঘটনা প্রমাণিত হয়নি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার প্রসূন মুখার্জিকে সরাতে বলেছিলেন, ঠিক সেভাবেই তাকে বিনীত গোয়েলকে সরানোর দাবির বিরোধিতা করতে দেখলাম। মানে তার মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা দেখতে পেলাম। আমি অনির্বাণ হাত তুলছিলেন, আমি জিজ্ঞাসা করবো, তারপর অঙ্কনের কাছে যাবো। অনির্বাণ, একটাই পয়েন্ট বলার, সুমনদা যেভাবে সিবিআইকে অলস হয়ে একটু এসোনা করে খুব আদরের স্বরে অনেক কিছু বলছিলেন, সিবিআই কোন রকম আপনারা বিনীত গোয়েলকে সরাচ্ছেন বলে দিন, উত্তরটা দিন। হ্যাঁ, তথ্য বিনীত গোয়েলকে সরাবেন? শুনে নিন না। আপনারা রিজওয়ানুর কাণ্ড, সিঙ্গুর, বিনীত গোয়েল, সব আন্দোলনের সময় বলেছিল বাংলার মাননীয়া, ওগুলো মানুষের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন। আজকে যখন মামনেরা রাস্তায় নামছে, এই দুর্নীতিরা বলছে এগুলো নাকি রাজনৈতিক আন্দোলন, এটা নাকি রাজনৈতিক আন্দোলন। বিনীত গোয়েল হচ্ছে অ্যাক্টিং মেয়র, মেয়র হিসেবে উনি কাজ করছেন, উনি শ্যাডো মেয়রের ভূমিকা পালন করছে। বিনীত গোয়েলকে সরাবেন কি করে? বিনীত গোয়েলকে সরাতে পারবেন না। আজকে যাবতীয় দুর্নীতি, খুন, তৃণমূল কংগ্রেসকে ধাওয়া
সিবিআই এর 3 সপ্তাহ যারা এমন দিন ঘরে ঘরে গুনছেন, যেমন দিন ধরে ধরে গুনছেন সিবিআই এর 3 সপ্তাহ, এরা কি কলকাতা পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পর এরকম ধরে ধরে প্রত্যেকটা তদন্ত প্রমাণ তথ্য লোপাট করে দেওয়ার কাজটা করেছেন? সিবিআইরই বা এত সময় লাগছে কেন? এই প্রশ্নগুলো উঠছে এবং চিকিৎসকরাই সিবিআই অভিযানের পর, সিবিআই এর দপ্তরে অভিযানের পর হঠাৎ আজকে লালবাজারে গেলেন কেন, সে প্রশ্ন তো উঠছে। তারা তো নিজেরাই বলছেন তথ্য প্রমাণ লোপাট করা কমিশনারের পদত্যাগ চাই। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা চিকিৎসকরাও বিশ্বাস করছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের উত্তর দেখব, কত শতাংশ কিভাবে উত্তর দিলেন। যে ভণ্ডামির কথা বলে শুরু করেছিলাম বিধানসভাতে, ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল আইন আনতে চায় 10 দিনে ফাঁসি ধর্ষকের জন্য, বিধানসভাতে শোক প্রস্তাবে নামটুকুও করতে পারে না আরজিকর কাণ্ডের। অভয়ার নাম নেওয়া তো অনেক দূরের কথা, 93% বলেছেন হ্যাঁ, না বলেছেন 7%। ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল ফেসবুকে। এবার এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, এক্স হ্যান্ডেলে 72% মনে করছেন হ্যাঁ ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল, আর 28% মনে করছেন না। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যান। 2 ঘন্টায় 63,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 93% মনে করছেন ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল, 7% তৃণমূল নয় অন্য কোনো দলের দিকে রয়েছেন, অর্থাৎ তারা ভণ্ড বলে মনে করছেন। আমার আজকের এই বিতর্ক শেষে একটাই প্রশ্ন, এই প্রশ্ন আমার আজকে ব্রহ্মাস্ত্র, এবং সে ব্রহ্মাস্ত্র আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের জন্য রেখে যাচ্ছি। দেখুন তো এই প্রশ্নের কোনো উত্তর মমতা এবং তার দল দিতে পারেন কিনা। আমার আজকের ব্রহ্মাস্ত্র, বিচারেও আছে বিনীতেও আছে। মমতা বিচারেও চান, বিনীত গোয়েলকে কমিশনারও চান। একটাই প্রশ্ন আমার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে, এই ভণ্ডামিতে ক্ষমতা বাঁচে? ইতিহাস বলছে আজ পর্যন্ত বাঁচেনি, আপনারটা বাঁচে কিনা দেখুন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।